আমরা লাস্ট ক্লাসে পেজ নাম্বার 91 পর্যন্ত যেসব এমসিকিউ রিলেটেড প্রবলেমস ছিল ওগুলো নিয়ে ডিসকাস করছি। আজকে আমরা এর পরের পেজ থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট পেজ নাম্বার 92। পেজ নাম্বার 92 তে কি কারো কোনো কনফিউশন আছে? পেজ নাম্বার 93, পেজ নাম্বার 94, 95, 8 নাম্বারটা ভাইয়া 95 এর 95 এর 8 নাম্বার। ওকে, লেটস সি কি বলতেছে। A girl of mass 30 কিলোগ্রাম, তো তার মানে একটা মেয়ের ম্যাস হলো 30 কেজি and a boy of mass 40 কেজি। ঠিক আছে, ভালো কথা। তো তাহলে দুইজনের ম্যাস দেওয়া আছে, কার ম্যাস বেশি? কাবিও বয় বয়ের ম্যাস বেশি। আচ্ছা, তো তারা কি করতেছে? they sit on a frictionless floor holding the two ends of a rope। তো তার মানে একটা দড়ির দুই এন্ড তারা দুজন দুই সাইড থেকে ধরে রাখছে আর কি, ঠিক আছে? তো এখন কি হয়েছে? দ্য বয় পুলস অন দ্য রোপ। তো তাহলে ছেলেটা ধরে কি করলো? ওই রশিটা ধরে টান দিছে নিজের কাছে। তো এখন কি হবে? দ্য গার্ল মুভ টুয়ার্ডস দ্য বয় উইথ অ্যান ইনিশিয়াল অ্যাসেলারেশন অফ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তাহলে এই জিনিসটা কেন হলো? যে এখানে এই মনে করো মেয়েটা ছিল, ঠিক আছে? মেয়েটা বসেছিল এই হাতে এই রশিটা ধরে, ছেলেটা এখানে বসে আছে, হাত বাড়ায় দিই। ওকে, তো এখন ছেলেটা কি করছে? ছেলেটা একটা টান দিচ্ছে, তাই না? ছেলেটা নিজের কাছে একটা টান দিছে, তো যেটার জন্য কি হয়েছে? মেয়েটা ছেলেটার দিকে অ্যাসেলারেট করতেছে কত রেটে? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই রেটে। এখন এখানের জন্য বলো, ছেলেটা যে ফোর্স এক্সার্ট করলো এটা কি একটা ফ্রিকশনলেস ফ্লোর না? তো এখন কি হবে? ছেলেটা যে ফোর্স এক্সার্ট করলো, তো তাহলে কি হবে? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, নাকি? হ্যাঁ ভাইয়া তো তাহলে ছেলেটা মেয়েটার উপরে যদি কি করে, এট দ্য এন্ড অফ দ্য রোপ দিয়ে যদি একটা ফোর্স এক্সার্ট করে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স কার উপরে কাজ করবে? ছেলেটার উপরেও কাজ করবে, কিন্তু ডিরেকশনটা কি হবে? অপোজিট, নাকি? অপোজিট তো হ্যাঁ তাহলে ছেলেটা মেয়েটার উপরে যতটুকু ফোর্স এক্সার্ট করতেছে, মেয়েটা ছেলেটার উপরে কি করবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ফোর্স দুইটা যে সমান। না না আচ্ছা, সো ফোর্স দুইটা সমান, ভালো কথা। তো এখন ফর দ্য সেম ফোর্স, যার ম্যাস বেশি তার জন্য অ্যাসেলারেশন কি হয়? বেশি হয় নাকি কম হয়? ফোর্স হলো সেম কনস্ট্যান্ট, তো তাহলে ম্যাস, ফোর্স হলো কনস্ট্যান্ট, তো যার ম্যাস বেশি তার অ্যাসেলারেশন কি হবে? কম হবে না? যে ছেলেটার ম্যাস যে বেশি, তো এর জন্য ছেলেটা কি করবে? মেয়েটার থেকে কম রেটে অ্যাসেলারেট করবে, নাকি? হ্যাঁ ভাইয়া তো তাহলে পরে এটার জন্য আমাদের অ্যান্সারটা কোন জায়গায়? মুভ টুয়ার্ডস দ্য গার্ল, যে ছেলেটা কি করবে? মেয়েটার দিকে অ্যাসেলারেট করবে, কিন্তু অ্যাসেলারেশনের রেটটা কি হবে? the rate of the acceleration will be less than 3 meter per second square। কেন? বিকজ ফর দ্য সেম ফোর্স, যেহেতু ছেলের ম্যাসটা বেশি, তার জন্য তার অ্যাসেলারেশনের রেটটা কি হবে? কম হবে, তাই না? হ্যাঁ সো এইটা হলো অ্যান্সার, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি ওকে, তাহলে এটা গেল আমাদের পেজ নাম্বার 95। পেজ নাম্বার 96 এ কারো কোনো কনফিউশন আছে? 97, আচ্ছা, মেলিয়েবল এন্ড ডাকটাইল সেম না? না না, মেলিয়েবল এন্ড ডাকটাইলের মেজর ডিফারেন্সটা কি? আনিসা বলতে পারবা? না ভাইয়া ঠিক জানি না। বুঝি নাই। না ভাইয়া ঠিক করে জানি না মেজর আচ্ছা, ডিফারেন্স কোথায়। তা এখন মেলিয়েবল এন্ড ডাকটাইলের মধ্যে ডিফারেন্সটা কি? মেলিয়েবল ম্যাটেরিয়াল কি করে? আন্ডারগোজ লার্জ প্লাস্টিক ডিফরমেশন, এটাও
undergoes large plastic deformation. তো তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো টাইপ অফ ফোর্সের, ঠিক আছে? মেলিয়েবল ম্যাটেরিয়ালকে কি করি আমরা? হ্যামারিং করে থিন শীটে কনভার্ট করি। সো তাহলে undergoes large plastic deformation under compressive stress. আর ডাকটাইল ম্যাটেরিয়াল কি করবে? লার্জ প্লাস্টিক ডিফরমেশনে আন্ডারগো করবে, কিন্তু কেমন স্ট্রেসে? টেনসাইল স্ট্রেসে। ওকে, আন্ডার টেনসাইল স্ট্রেস। বুঝতে পারছো এখন ডিফারেন্সটা? দোনোজনে প্লাস্টিক ডিফরমেশন শো করবে, একজন কম্প্রেসিভ ফোর্সের জন্য আর একজন টেনসাইল ফোর্সের জন্য, ঠিক আছে? ওকে, পেজ নাম্বার 97 এ কারো কি কোনো কনফিউশন আছে? মান্নান সাহেব? ওকে, পেজ নাম্বার 98। আমি কি আজকেও নেম চেঞ্জ করি নাই? না। ও মাই গড। আচ্ছা, সো পেজ নাম্বার 98। ওকে, 98 এ নাই, 99 এর 4 নাম্বার। আচ্ছা, তো এই কোশ্চেনটা যদি আমরা দেখি, খেয়াল করো এখানের মধ্যে কাজটা কি। ফার্স্ট অফ অল এখানের মধ্যে কথাটা কি বলতেছে, যে টোটাল এনার্জি বলতে কি এনার্জি বলতেছে, ওই ব্যাপারটা আমাদের ভালো মতো বোঝা লাগবে। হ্যাঁ, তো এইখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে। A ball is dropped and bounces 3 times before being caught. তো তাহলে একটা বল ড্রপ করা হয়েছে, এই যে ড্রপ করা হইলো, একবার বাউন্স, দুইবার বাউন্স, তিনবার বাউন্স, দেন এটাকে ক্যাচ করা হয়েছে। ওকে, বলতেছে কি the following graph shows the gravitational potential energy E graph of the ball varies with time. যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কিভাবে টাইমের সাথে ভ্যারি করতেছে। প্রথমে যে ম্যাক্সিমাম হাইট থেকে রিলিজ করতেছে, সো ওখানের জন্য কি হচ্ছে? জিপিটা হলো ম্যাক্সিমাম। দেন একবার যখন বাউন্স করবে তখন কি হবে? কিছু এনার্জি হিট এন্ড সাউন্ড হিসেবে লস হয়ে যাবে না নাকি? হ্যাঁ। তো তাহলে এর জন্য সেকেন্ড একবার বাউন্স করার পর যখন নাকি সে উপরে উঠছে, ইনিশিয়াল হাইটের সমান হাইট পর্যন্ত সে পৌঁছাইতে পারে নাই, তার থেকে কম হাইটে গেছে। তো এখান থেকে বুঝলাম কি কিছু এনার্জি লস হয়েছে, দেন আরেকটু কম, দেন আরেকটু কম, এইভাবে করে করে ইন ইচ বাউন্স ইট ইজ লুজিং সাম এনার্জি, তাই না? তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, বলতেছে ইগনোর দ্য ইফেক্টস অফ এয়ার রেজিস্ট্যান্স। যে এয়ার রেজিস্ট্যান্সের কোনো প্রবলেম নাই এখানে, এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল। তো এখানের মধ্যে কাজটা কি? সিলেক্ট দ্য গ্রাফ দ্যাট কারেক্টলি শোজ হাউ দ্য টোটাল কাইনেটিক এন্ড potential energy of the ball varies with time. So এখন বলতেছে যে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি এই দুইটা জিনিসটাকে মিলে আমরা কি বলতেছি? টোটাল এনার্জি বলতেছে। যে ই টোটালটা একদম সব এনার্জি মিলে না কিন্তু। হ্যাঁ, ই টোটালটা অনেকজনই ভুল করে, তারা ভাবে যে টোটাল এনার্জি তো অলওয়েজ কনজার্ভ, তো তাহলে যতবারই বাউন্স করুক না কেন এনার্জি আমাদের কনস্ট্যান্ট থাকে। কিন্তু এখানে একটা ভুল ব্যাপার আছে, বিকজ কোয়েশ্চেন আমাদেরকে স্পেসিফিক্যালি কি বলে দিছে? প্রভা বলে দিছে টোটাল এনার্জি বলতে আমরা শুধু কাকে কাকে ধরবো? জিপি কে আর কেই কে, ঠিক আছে? তো এখন দেখো কি হচ্ছে, আমি নিচের ওই গ্রাফে পরে আসি, ফার্স্টে উপরের গ্রাফে আমি একে দেখাই যে আসলে ব্যাপারটা হচ্ছেটা কি। এই জায়গাটায় এই যে গ্রিন কালার দিয়ে যে মার্ক করলাম, এখানে কি জিপিটা ম্যাক্সিমাম নাকি প্রভা? হ্যাঁ। ওকে, সো তাহলে জিপির ভ্যালু হলো এইটা। এখন এই পয়েন্টে যে দেখো একটা গোল্লা ড্র করছে, দেখছো ছোট করে? ওকে, বড় করে দিলাম। তো এখন এখানের মধ্যে কি জিপিটা একটু কমে গেছে, কিন্তু এই জিপিটা কিসে কনভার্ট হয়েছে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিতে। সো তাহলে কি টোটাল এনার্জিতে এখনো কোনো চেঞ্জ আসছে? শুরুতে যা এনার্জি ছিল, যত নিচে নামতেছে ওই জিপিটা কমতেছে, কিন্তু জিপিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এইখানে এই যে এখানে নিচে আরেকটা আঁকলাম, এইখানে জিপি আরেকটু কম, কিন্তু এখানে কেইটা আরেকটু বেড়ে গেছে। দেন এখানে জিপি আরেকটু কম, কেইটা আরো বাড়ছে। জিপি আরেকটু কম, কে আরেকটু বাড়ছে, একদম বাউন্স খাওয়ার আগ পর্যন্ত
তখন কি হয়েছে, সবগুলা জিপি যে ম্যাক্সিমাম হাইটে যে জিপিটা ছিল পুরাটা কিসে কনভার্ট হয়েছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে, তাই না? হ্যাঁ। ওকে, এখন একবার যখন নাকি বাউন্সটা করলো তখন কি হবে, বাউন্স করতে সময় তখন তো আর জিপি আর কে শুধু থাকতেছে না, কি হইতেছে, কাইনেটিক এনার্জি থেকে কিছু এনার্জি হিট এন্ড সাউন্ড হিসেবে ওয়েস্ট হয়ে যাবে না? তো হ্যাঁ। তখন আমাদের কি হবে, টোটাল এনার্জিটা কমে আসবে নাকি? তো যখন নাকি বাউন্সটা করলো তখন কি হলো, এট দ্য টাইম অফ বাউন্স এনার্জিটা কমে গেছে। নাও এই জায়গাটায় এইখানে কি হাইট গেইন করতেছে, মানে বাউন্স করার পরে এখন তার কি আছে, বাউন্স করে সে যখন নাকি উপরে যাচ্ছে তখন কি তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাই না? উপরের জার্নি শুরু করছে, শুরুতে কাইনেটিক এনার্জি বেশি, যত উপরে যাচ্ছে কাইনেটিক এনার্জিটা জিপি তে কনভার্ট হয়ে যাইতেছে। ব্যাপারটা বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ। সো তাহলে এরকম যত উপরে যাচ্ছে কেইটা জিপি তে কনভার্ট হচ্ছে, কেইটা জিপি তে কনভার্ট হলো, এই ম্যাক্সিমাম হাইটে যে কি হইলো, সবগুলাকেই কিসে কনভার্ট হয়ে গেছে, জিপি তে। এখন তাহলে এই জায়গা জুড়ে, এই পুরোটা জায়গা জুড়ে কাইনেটিক এনার্জি আর জিপি এর সাম কি আছে, কনস্ট্যান্ট আছে না? হ্যাঁ। দেন যখন আবার নিচে নামতেছে জিপিটা কেইতে কনভার্ট হচ্ছে, জিপিটা কেইতে কনভার্ট হচ্ছে, জিপিটা কেইতে কনভার্ট হচ্ছে, জিপিটা কেইতে কনভার্ট হচ্ছে, জিপিটা কেইতে কনভার্ট হচ্ছে। সো এইখানেও কি থাকতেছে, the sum of gp and ke is remaining constant, তাই না? তো তাহলে টোটাল এনার্জিটা এখানে কনস্ট্যান্ট আছে, কিন্তু চেঞ্জটা আসবে কখন, জাস্ট when it will bounce, তাই না? যে বাউন্স যখন নাকি করবে তখন কি হবে, আবার কিছু এনার্জি হিট এন্ড সাউন্ড হিসেবে লস হয়ে যাবে, তাই না? সো এই আবার এনার্জি লস হইলো। দেন এখন বাউন্স করে সে যখন নাকি উপরে ওঠা শুরু করলো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যত উপরে উঠতেছে কেইটা জিপিটা কনভার্ট হচ্ছে, একদম ম্যাক্সিমাম হাইটে জিপিটা ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি 0। দেন এখানে আবার জিপিটা কেইতে ফেরত যাচ্ছে, তো তাহলে এই জায়গাটায় আবার কি থাকবে, দা টোটাল এনার্জি উইল রিমেইন কনস্ট্যান্ট। দেন আবার বাউন্সের সময় কি হবে, এনার্জিটা কমে আসবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, বুঝছি। তো তাহলে এখন আমরা যদি অপশনস গুলা দেখি, ফার্স্ট অফ অল নাম্বার 1 এ এখানে ভুলটা কোথায়, তারা এই প্রথম বাউন্সের এখানে টোটাল এনার্জিটাকে কনস্ট্যান্ট দেখাইছে, কিন্তু বাউন্সের সময় তো আসলে এনার্জিটা কমে যাবে, তাই না? টোটাল এনার্জি এই জিনিসটা তারা দেখায় নাই। তো তাহলে নাম্বার 1 এ হবে না, এ নাম্বার হবে না আর কি। বি নাম্বারে কি হয়েছে, টোটাল এনার্জি সব সময় কনস্ট্যান্ট দেখাইছে, এটা ভুল। কেন? বিকজ টোটাল এনার্জি মানে আমাদের জিপি কে হিট সব মিলায় না, টোটাল এনার্জি মানে শুধু জিপি আর কেই। তো টোটাল এনার্জি যদি কনস্ট্যান্টই থাকতো তাহলে সে প্রতিবার কি হইতো, প্রতিবার বাউন্স করে সে আবার আগের হাইট পর্যন্ত উঠতে পারতো, তাই না? বাট যেহেতু প্রতি বাউন্সে সে এনার্জি লস করতেছে, এর জন্যই তো সে আফটার ইচ বাউন্স তার ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা কমে যাচ্ছে। ডি নাম্বারটা ভুল কেন দেখো, এই যে এই জায়গাটুকু পর্যন্ত বিফোর ইট বাউন্সেস, বাউন্স করার আগ পর্যন্ত তো টোটাল এনার্জি আমাদের চেঞ্জ হবে না, কিন্তু এখানে ইভেন বিফোর ইট বাউন্সড সে দেখাইতেছে টোটাল এনার্জি কমে যাচ্ছে। সো তার মানে ডিও হবে না। সো তার মানে আমাদের অনলি কারেক্ট অপশন কোনটা আছে, সি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন ধরো আজান দিয়ে দিচ্ছে, আমরা একটা কাজ করি, আমরা আবার ক্লাসটা 5:55 এ কি বলে 6:55 এ রিজিউম করব। ওকে, নামাজ শেষে তাড়াতাড়ি আমরা রিজিউম করে দিব। ওকে, তো তাহলে ব্রেকের আগে আমরা পেজ নাম্বার 99 পর্যন্ত শেষ করছিলাম। নাও লেটস কন্টিনিউ পেজ 100। পেজ নাম্বার 100 এ কারো কোনো কনফিউশন আছে? 101, 102, 103, 104, 3, 104. কত? Number 3, 104 page number. 3 নাম্বারটা? আচ্ছা,
কি বলতেছে এখানে দেখো, a ball is thrown from position L, এই যে এই পজিশন হলো L, এখানে থেকে বলটা থ্রো করতেছে, and caught at position N, এই N এ এখানে ক্যাচ করতেছে। আচ্ছা, L and N are at the same height above the ground, so তাহলে এই যে হাইট, যেই হাইট থেকে রিলিজ করতেছে ওই হাইটে কি করা হবে, এটাকে ক্যাচ করা হবে। ঠিক আছে, তো বলতেছে the trajectory of the ball is shown, তো বলতেছে if vectors directed upwards are taken as positive, তো তার মানে আপওয়ার্ড ডিরেকশন কে পজিটিভ ধরা হবে, ডাউনওয়ার্ড ডিরেকশন কে নেগেটিভ ধরা হবে। ওকে, তো এখন বলতেছে কি an air resistance is neglected, মানে এয়ার রেজিস্ট্যান্স নাই, then the acceleration of free fall at L is minus g and its velocity and its speed আর কি, and its speed is v। ওকে, তো এখন এখানের মধ্যে কিন্তু তারা স্পেসিফিক্যালি দেখছো একটা মজার কাজ করছে, কি কাজ করছে, তারা কিন্তু ভেলোসিটি না বলে কি বলছে, স্পিড। এখন স্পিড কি একটা ভেক্টর নাকি স্কেলার? Scalar, I think. স্কেলার, সো তাহলে তার জন্য কিন্তু ডিরেকশন ম্যাটার করবে না, তাই না? সো তাহলে স্পিড আমাদের থাকবে সেম, ভি ছিল ইনিশিয়াল ভেলোসিটি, দেন উপরে থেকে ঘুরে এসে যখন আবার সেম হাইটে নামবে ওই স্পিডটা কি থাকবে, সেম থাকবে। সো তাহলে স্পিড উইল রিমেইন দ্য সেম, তো স্পিড উইল রিমেইন দ্য সেম। তো তাহলে নেগেটিভ ভি যেগুলো দেওয়া ওগুলা বাদ, বিকজ স্পিড তো স্কেলার, তার জন্য তো প্লাস মাইনাসের কিছু নাই, সে সবসময় পজিটিভ, বিকজ স্কেলার কোয়ান্টিটির ডিরেকশন যায় আসে না। আমাদের প্লাস মাইনাসের ব্যাপার তো কার জন্য অ্যাপ্লিকেবল ছিল, ভেক্টর কোয়ান্টিটি গুলার জন্য, তাই না রাফিন? সো তাহলে বি আর ডি আমাদের প্রথমেই বাদ। তো এখন কোনটা হইতে পারে, যে সিলেক্ট দ্য রো অফ দ্য table that correctly describes the acceleration and speed as it reaches n। সো তাহলে আমাদের এখানের জন্য যখন নাকি n এ যেখানে নাকি ক্যাচ করতেছে ওখানে g এর ভ্যালুটা আমরা কি ধরবো, পজিটিভ নাকি নেগেটিভ, এই জিনিসটা জিজ্ঞাসা করা হইতেছে। এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল কর, আমরা যে কাজটা করি, হ্যাঁ, তোমাকে যদি M1 এর ওরকম এক্সাম্পল দিয়ে দেখানো হয় তো তাহলে মনে হয় বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। যে তোমরা যখন নাকি ম্যাথ করো কি করো, মনে করো কি করবা, টাইম অফ ফ্লাইট বের করবা, ঠিক আছে, যে তোমার কাছে এমন দেওয়া আছে যে ডিসপ্লেসমেন্ট 0, ঠিক আছে, যে যেই হাইট থেকে থ্রো করা হয়েছে ওই হাইটেই তো ফেরত আসছে, তাই না রাফিন? সো তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, 0 হবে নাকি? আচ্ছা, এখন ইনিশিয়াল ভেলোসিটি হলো আপওয়ার্ড, সো ইনিশিয়াল ভেলোসিটি হলো পজিটিভ v, রাইট? আর ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু আপওয়ার্ড, সো তাহলে g টা কি ধরবো আমরা, পজিটিভ নাকি নেগেটিভ? g আমাদের হবে নেগেটিভ। সো এখন আমি যদি তোমাকে বলি টাইম অফ ফ্লাইটটা বের করতে, টাইম অফ ফ্লাইট মানে কি, যতক্ষণ পর্যন্ত বলটা এয়ারে ছিল, তাই না? সো তাহলে টাইম অফ ফ্লাইট বের করতে বললে পরে তুমি কোন ফর্মুলা ইউজ করবা, h = ut plus half at square। সো এখন এখানের মধ্যে যদি আমরা ইনফরমেশন বসাই, 0 = ut plus half into এর জায়গায় কত বসাবো, মাইনাস g নাকি? সো তাহলে আমাদের g টা থ্রু আউট দা জার্নি কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? আমরা কিন্তু টাইম অফ ফ্লাইটটা কি পুরো জার্নির জন্য বের করতেছি না। সো তাহলে ফর দা হোল জার্নি দা ভ্যালু অফ g ইজ রিগার্ডেড অ্যাজ হোয়াট, যদি ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ড হয় তো তাহলে g টা কি হবে, অলওয়েজ নেগেটিভ হবে। ওকে, সো তাহলে এর জন্য এই যে আমাদের অ্যাসেলারেশনটা নেগেটিভ, ঠিক আছে? ওকে, পেজ নাম্বার 105, 106, ভাইয়া 7 নাম্বারটাই প্রবলেম। 7 নাম্বারটা এটা। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, a force was applied across the ends of an iron bar। আচ্ছা, the following stress strain graph was obtained। ভালো কথা। তো এখন এই শেডেড এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে বলো তো?
স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ কি দেয় মনে আছে? লেকচারের মধ্যে আমরা যে বলে দিছিলাম, ইলাস্টিক। এনার্জি ডেনসিটি না? এখানের মধ্যে আমরা দুইটা জিনিস এরকম লিস্ট করছিলাম, যদি মনে না থাকে আমি আরেকবার এখানে লিস্ট করে দিচ্ছি, সমস্যা নাই। এখানের জন্য দেখো, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ, স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ। তো এখন এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? স্প্রিং কনস্ট্যান্ট কে, রাইট? আর এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? ইয়াং মডুলাস, নাকি? এই গ্রাফের এরিয়াটা কি দিবে আমাদেরকে? এরিয়া আন্ডার দা গ্রাফ ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বা ইলাস্টিক স্ট্রেন এনার্জি যেটা স্টোর হবে। আর এই গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ আমাদেরকে কি দেয়? এনার্জি ডেনসিটি। ঠিক আছে, এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি এই ব্যাপারটা আমরা তোমাদেরকে যে ওই মে এস ব্যাচের যে লেকচার ভিডিও দিছিলাম ওখানের মধ্যে পাওয়ার কথা, যে আমাদের বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, এরিয়ার সময় আমাদের ফোর্স বাই এরিয়া এটা থাকে আমাদের মেইনলি ইউনিট, যে হাফ ইনটু বেস ইনটু হাইট। সো তাহলে হাফ ইনটু এখানের মধ্যে আমাদের স্ট্রেইনের কোনো ইউনিট নাই, সো তাহলে ইউনিট ছাড়া নাম্বারগুলো আমরা বাদ দিয়ে ফাইনালি আমাদের কি থাকে? স্ট্রেসের ইউনিট হলো ফোর্স বাই এরিয়া। তো এখন এখানের জন্য এইটা যে এনার্জি ডেনসিটি এটা কিভাবে শো করা যায়? ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ করলে পরে কি আসে আমাদের? ভলিউম আসে না নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স করলে পর হলো ওয়ার্ক ডান, আর এখানে হলো ভলিউম। তো তাহলে আমাদের স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ কি দেয়? ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, বা এটাকে আমরা বলি এনার্জি ডেনসিটি। মানে কি? প্রতি 1 মিটার কিউব ভলিউমে কতটুকু ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করা আছে এটাকে আমরা বলি এনার্জি ডেনসিটি। ঠিক আছে, অর ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। তো তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? বি নাকি? এরপরে পেজ নাম্বার 107, এটাতে কারো কোনো কনফিউশন আছে? নাম্বার 9 এ। ওকে, নাম্বার 9 এ কি হয়েছে? নাম্বার 9 এ বলতেছে স্টুডেন্ট ইউজেস আ ফোর্স F টু পুশ আ ব্লক অফ ওয়েট H কি হলো W all the way up a frictionless ramp at a constant speed. তো এখন বলতেছে ওয়ার্ক ডানটা কত হবে? এখন ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কত এখানের জন্য বলো তো? যতটুকু জিপি গেইন করতেছে ওইটাই না আমাদের ওয়ার্ক ডান, রাফিন? এই যে এই ব্যাপারটা তো আমরা ওই যে স্লোপের এক্সাম্পল দিয়ে অনেকবার বলছিলাম, যে জেন্টাল স্লোপ দিয়ে উঠো আর স্টিপ স্লোপ দিয়ে উঠো, ইভেন্চুয়ালি তুমি যদি সেম হাইট উপরে যাও you will have accomplished the same amount of work done, নাকি? বুঝতে পারতেছো কি বললাম? তো তাহলে পরে এখানে হবে আমাদের ওয়ার্ক ডানটা হবে অ্যামাউন্ট অফ জিপি গেইন। তুমি অন্য কোন অপশনটা নিয়ে কনফিউজ? কোন অপশনে কিন্তু মিলবে না। নরমালি আমাদের ওয়ার্ক ডানের ডেফিনেশনটা কি বলতো? ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সো তাহলে তুমি যদি ফোর্স এফ নাও, সো তাহলে দ্য ডিসটেন্স যেটা ফোর্স এফ এর ডিরেকশনে যে ডিসটেন্সটা কভার করছে ওই ডিসটেন্সটা কি? এল অ্যামাউন্ট অফ ডিসটেন্স, নাকি?
তো তাহলে এফ এল যদি তোমার দেওয়া থাকতো তো তাহলে এইটা আমাদের একটা অপশন হিসেবে কনসিডার করা যাইতো, কিন্তু এটা কিন্তু আমাদের কোনো অপশনে নাই আছে। আচ্ছা হলো এফ এইচ, কিন্তু এটা তো হবে না, বিকজ এফ এর ডিরেকশন আর এইচ এর ডিরেকশন তো সেম না। সো ফোর্স আর ফোর্সের ডিরেকশনে যেটুকু ডিসটেন্স মুভ করছে এই দুইটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে। সো তাহলে এফ এইচ বাদ, দেন এফ মাইনাস ডাব্লিউ, এফ থেকে ডাব্লিউ তো ডিরেক্টলি মাইনাস দিতে পারবো না, বিকজ তারা তো সেম লাইনের মধ্যে নাই, একজন ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, একজন এরকম ইনক্লাইন ডিরেকশনে। তো তাহলে তাদের মধ্যে ডিরেক্টলি এরকম সাবট্রাকশন করা যাবে না। দেন ওয়েটের সাথে লেন্থ মাল্টিপ্লাই করছে, তারাও তো কি নাই, ফোর্স আর ডিরেকশন অফ মুভমেন্ট সেম ডিরেকশনে নাই। সো তাহলে ডিও হবে না। সো তাহলে আমাদের অনলি পসিবল অপশন কোনটা? সি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওয়ার্ক ডানের ডেফিনেশনটা নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম, বিকজ হচ্ছে ওয়েট আর হাইট গেইন করার আর কি হ্যাঁ ওই যে ডিরেকশন এখানে আলাদা মধ্যে ছিল। দেখো এই ওয়েট আর হাইট, যে ফোর্স আর ডিরেকশন ইন হুইচ দা অবজেক্ট মুভ, এই দুইটা তাও কি আছে, সেম ডিরেকশনে, ভার্টিক্যাল ডিরেকশনে, তাই না? তো এর জন্য তাদের এই দুইজনকে আমরা নিচ্ছি। ওকে, দেন পেজ নাম্বার 108, 109, 110, 110 এ 3 নাম্বার। ওকে, a girl dropped a stone into an empty well, ঠিক আছে, সে একটা খালি কুয়ার মধ্যে একটা পাথর ড্রপ করছে। সো এই যে খালি একটা কুয়া, তো এই কুয়ার মধ্যে একটা পাথর ড্রপ করছে। she heard the sound of the stone hitting the bottom of the well after 4 seconds. সো তাহলে সে 4 সেকেন্ড পরে কি শুনতে পাইছে? সে 4 সেকেন্ড পরে আওয়াজটা শুনতে পাইছে যে ওই স্টোনটা যে বটম অফ দা ওয়েলে যে হিট করছে আর কি। ওকে, তো এখন এইটার জন্য আমাদের এস্টিমেশন করা যায় যে তুমি একটা কিছু ড্রপ করলা, দেন কতক্ষণ পরে ওইটার একোটা শুনতে পাচ্ছ, ওইটা দিয়ে আমরা কি করতে পারি, উই ক্যান মেক অ্যান অ্যাজাম্পশন যে অ্যাকচুয়ালি কতটুকু ডেপথ পর্যন্ত গেছে। ঠিক আছে, সো এখন হাউ টু ডু দিস, যে এই অ্যাজাম্পশনটা, এই যে এর জন্যই কিন্তু দেখো ডেপথটা কিন্তু আমাদের অ্যাবসলিউট ডেপথ বলে নাই, ডেপথটাতে এর জন্য কি বলছে, অ্যাবাউট, তাই না? তো তাহলে দ্য ডেপথ অফ দ্য ওয়েল ইজ অ্যাবাউট হোয়াট। সো এখন এখানের মধ্যে দেখো যে তোমার কি হবে, স্টোনটা যখন নাকি নিচে হিট করছে তখনই কি সাউন্ডটা শুনতে পাবে? তখনই তো আমাদের কাছে সাউন্ডটা আসবে না, সাউন্ডটা আমাদের কাছে আসতে আরো কি লাগবে, প্রথমে স্টোনটা নিচে যাবে, স্টোনটা নিচে যেতে একটা সময় লাগলো, দেন তার হিট করার পরে যেই সাউন্ডটা ক্রিয়েট হইতেছে ওই সাউন্ডটা ক্রিয়েট হয়ে উপরে আসতে আমাদের একটা টাইম লাগবে, তাই না? সো তাহলে এখানের জন্য আমাদের ফার্স্ট অফ অল সে কি করছে, এই 4 সেকেন্ডের জার্নিতে এখানে আমাদের দুই টাইপের ক্যালকুলেশন করা যায়, একটা খুবই কমপ্লেক্স আর একটা একদম সিম্পল কয়েকটা অ্যাজাম্পশন নিয়ে করা যায়, দুটোটা দিয়ে তুমি ইভেন্চুয়ালি সেম কনক্লুশনে আসতে পারবা। ঠিক আছে, যে এখানের মধ্যে আমাদের কাজটা কি করব, হাইট আমরা কত জানি না, সো হাইট কত এটা হলো আননোন। ঠিক আছে, ভালো কথা। সো এখন তোমার স্টোনটা নিচে নামতে আমরা এরকম 4 সেকেন্ড পরে শুনছি, তো সো তাহলে স্টোনটা নিচে নামতে 2 সেকেন্ড, এটার সাউন্ড আসতে কত, 2 সেকেন্ড নাকি? হ্যাঁ। সো তাহলে পরে এখানের জন্য আমরা কি করতে পারি, আমরা হাইটের ক্যালকুলেশনটা এরকম করতে পারি যে ইনিশিয়াল ভেলোসিটি তো 0, ইনিশিয়ালি তো আমরা এটাকে ড্রপ করছি, থ্রো করি নাই, হাইট কত জানি না, এটা আমরা বের করব। যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0, জি হলো পজিটিভ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে এখানে থেকে আমরা কি করতে পারবো, আরেকটা কি টাইম, টাইম হলো 2 সেকেন্ড। তো তাহলে পরে এখানের জন্য আমাদের কি আসে দেখি, h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার
তো এটা করলে আমাদের নিচে নামতে যতটুকু ডিস্টেন্স কভার করা লাগতেছে ওই জিনিসটা আমরা বের করতেছি, তাই না? তো এখন এখানের জন্য ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 19.62. 19.62। আচ্ছা, এখানের জন্য দাঁড়াও 1 মিনিট, আমি এটা মার্কিংটা বের করে, এটার অ্যানসারটা কত দেখছিলা? না, Yes, সি। অ্যানসার হলো সি, এটা হবে 80 মিটার। হ্যাঁ হ্যাঁ, আমি 4 সেকেন্ডে করছিলাম, আমি পুরো 4 সেকেন্ডে নিয়েছি, তারপর আমার 78 আসছে। আচ্ছা, তো তাহলে এইখানের জন্য অ্যাকচুয়ালি আমাদের সাউন্ডের স্পিড আমাদের কত? সাউন্ডের স্পিড হলো আমাদের 330 থেকে 340 মিটার পার সেকেন্ড, তাই না, এয়ার এর মধ্যে। তো তাহলে এখানে আমাদের অ্যাজাম্পশনটা এমন হবে যে এটা যত ডেপথে যাক না কেন সাউন্ডের স্পিড কি অনেক বেশি না? সো তাহলে বলতে গেলে স্টোনটা যে মাটির নিচে যখন নাকি হিট করবে, বলতে গেলে আমরা ইমিডিয়েটলি কি শুনতে পাবো? ওইটার সাউন্ডটা শুনতে পাবো, বিকজ স্পিড অফ সাউন্ড আমাদের কত? 300 মিটার পার সেকেন্ড থেকেও বেশি। বুঝতে পারছো? তো এর জন্য এখানে আমাদের টাইমটা তারা ইউজ করছে 4 সেকেন্ড। এখানের জন্য টাইমটা 4 সেকেন্ড ইউজ করার রিজনটা কি প্রভা? এখানের মধ্যে যেটা বললাম, সাউন্ডের স্পিড কত? এয়ারের মধ্যে সাউন্ডের স্পিড হলো 340 মিটার পার সেকেন্ড। সো তার মানে একটা স্টোন যদি কি করে 100 মিটার নিচেও যায়, তার এই রিফ্লেকশনটা যে সাউন্ডটা ফেরত আসতে কতক্ষণ সময় লাগবে? মাত্র 0.3 সেকেন্ডের মতো সময় লাগবে। সো তার মানে সাউন্ডটার উপরে আসতে কতটুকু সময় লাগতেছে ওইটা আমাদের অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াস একটা ব্যাপার। সো তার মানে যে 4 সেকেন্ড দেওয়া, যে 4 সেকেন্ড পরে যে সে সাউন্ডটা শুনতে পারছে, ওইটা অ্যাকচুয়ালি কি 4 সেকেন্ড ধরে সে অ্যাকচুয়ালি নিচেই ফল করছে। বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ বুঝছি। সো তাহলে এটার জন্য আমাদের 4 সেকেন্ড ধরে তারা করছে। তো এটা করলে পরে 78 আসে নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটার জন্য আমাদের অ্যানসারটা হবে সি, যে কাছাকাছি যে অ্যানসারটা হয়। ওকে, এরপরে পেজ নাম্বার 111। ভাইয়া 7 নম্বরের অ্যান্সারটা বুঝি না। আচ্ছা, 7 নাম্বারের অ্যানসারটা এখানের মধ্যে দেখো, আমরা আগে একটা ব্যাপার বলতাম অলওয়েজ, মনে আছে? যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিক্যান্ট ফিগারে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিক্যান্ট ফিগারে দিতে হয়। এন্ড যদি গিভেন ইনফরমেশন অনেকগুলি এরকম মাল্টিপল সিগনিফিক্যান্ট ফিগারে থাকে, আমরা কোনটা ফলো করব? লিস্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, এটা হলো আমাদের একটা রুল। এটা ইউনিট 3 তে আমরা যখন নাকি এক্সপেরিমেন্ট রিলেটেড পড়ালেখা করব, আনসার্টেনটি ক্যালকুলেশন নামের একটা জিনিস আছে, ওখানের মধ্যে এটা আমরা আরো ডিটেইলে পড়ব। জাস্ট এই ব্যাপারটা এমনিতে মাথায় রাখো যে নরমালি আমাদের কাজটা কি থাকে, গিভেন ইনফরমেশন যত সিগনিফিক্যান্ট ফিগারে, ফাইনাল অ্যান্সার তত সিগনিফিক্যান্ট ফিগারে দিতে হয়। কিন্তু গিভেন ইনফরমেশন যদি এরকম মাল্টিপল নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগারে থাকে, যে ম্যাচ দেওয়া 3 সিগনিফিক্যান্ট ফিগারে, লেন্থ দেওয়া 3 সিগনিফিক্যান্ট ফিগার, আর ডায়ামিটার দেওয়া কত? 2 সিগনিফিক্যান্ট ফিগার। সো তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা কত সিগনিফিক্যান্ট ফিগারে দিব? লিস্ট নাম্বার সিগনিফিক্যান্ট ফিগার হলো 2, সো তাহলে 2 সিগনিফিক্যান্ট ফিগারে দিব। সো এই যে অ্যান্সার গুলো আছে, এই আমাদের মেইন ডেনসিটিটাকে রাউন্ড আপ করলে পরে 2 সিগনিফিক্যান্ট ফিগারে নিলে পরে কোন অ্যান্সারের সাথে মিলে? ই বুঝছি। তো তাহলে পরে আমাদের ওইটা হবে, বুঝছো? এটা আমরা এমনি আনসার্টেনটি ক্যালকুলেশন গুলো আরো ইউনিট 3 এর সময় করব, ঠিক আছে? এখানের মধ্যে কয়েকটা এরকম অ্যান্সার, যে কোয়েশ্চেন গুলো ওরকম এক্সপেরিমেন্ট রিলেটেড যা যা করে ওগুলা কয়েকটা ব্যাপার ইউনিট 3 তে আমরা ওগুলা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া।
এরপরে পেজ নাম্বার 112 এর 8 নাম্বার। আচ্ছা, তো এখানের মধ্যে কি বলতেছে দেখি, a force is applied to a spring and the spring extends। আচ্ছা, the new length of the spring is recorded, this procedure is repeated for different applied forces। তো এখন এখানের মধ্যে দেখো কোনটা কোনটা আমাদের অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের থ্রুতে অবটেইন করা পসিবল। প্রথমে তো এটা কি জীবনে পসিবল বলো তো? তুমি কোনো ফোর্সে অ্যাপ্লাই করো না, কিন্তু একটা এক্সটেনশন আছে, তো তাহলে এটা আমাদের বাদ নাকি? এরপরে দেখো তো এইটা এস নাম্বারটা, তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করো নাই, ভালো কথা, কিন্তু লেন্থ কি কখনো জিরো হইতে পারে? না। তো তাহলে অরিজিন থেকে যে লেন্থের অ্যাক্সিসটা ওখানে যে শুরু করছে, এটা তো আমাদের একটা ভুল ব্যাপার, রাইট? তো তাহলে পি আর এস আমাদের প্রথমেই বাদ। তো তাহলে আমাদের অ্যান্সার থাকে কোন দুইটা? আর এন্ড কিউ। আর এন্ড কিউ। ঠিক আছে, যে এখানের জন্য এই যে ফোর্স অ্যাপ্লাই করে নাই, তো তখন লেন্থ আছে একটা, যত ফোর্স অ্যাপ্লাই করতেছে আস্তে আস্তে লেন্থে ইনক্রিজ করতেছে। আর যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করে নাই তখন কোনো এক্সটেনশন নাই, যত ফোর্স অ্যাপ্লাই করতেছে আস্তে আস্তে এক্সটেনশনের অ্যামাউন্ট বাড়তেছে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝছি। 113, hundred and 14, 115, 116, 17, আচ্ছা 6 নাম্বার এটা। আচ্ছা, এখানের মধ্যে কি প্রবলেম দেখো, এই জিনিসটা যে আমাদের T1 and T2 এই দুটা কি টেনশন দুইটা, তাই না? So এখন আর the tension forces acting on the hook। আচ্ছা, which of the following correctly shows the vector diagram for the resultant force T of the two tensions? So তাহলে resultant forceটা আমাদের কোনটা হবে? দুইটা টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে। সো তাহলে the resultant force will be what? Downwards নাকি? The resultant force will be this, তাই না? সো এখন এই জিনিসটা কোন ডায়াগ্রামে শো করা আছে? resultant force upward, ভুল। resultant force horizontal, ভুল। resultant force upward, ভুল। সো resultant force downward, এটা কোনটা জায়গায় ঠিকমতো শো করা আছে? অপশন ডি তে। তো তুমি বলতে পারো যে এখানের জন্য T2 টা এখানে কেন নিয়ে আসছে? আমরা কি বলছিলাম যে ভেক্টরের লেন্থ আর ডিরেকশন as long as তুমি এই দুইটাকে সেম রাখতেছো, তুমি এটাকে নিয়ে যে কোনো জায়গায় শিফট করে বসাইতে পারো। বুঝছো প্রভাত? হ্যাঁ, বুঝছি। তাহলে এটার জন্য এমন হবে আমাদের অ্যান্সার 118, নাম্বার ও না সরি পরের পেজে ওকে। কত নাম্বার? নাম্বার 9। 9 নাম্বার। হ্যাঁ হ্যাঁ ওকে, কি বলতেছে? A football is kicked across a football pitch with an initial vertical component of u। আচ্ছা, তো তাহলে একটা ফুটবল কিক করা হয়েছে u ভেলোসিটিতে, না u তো এটা না, ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে বলতেছে u। ওকে, তো এখন বলতেছে the ball lands back on the pitch after a time of flight of t। সো তাহলে মাঠের থেকে কিক করা হয়েছিল, মাঠেই ফেরত আসছে। সো তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো? হাইটের চেঞ্জ কত হলো? 0 নাকি? হ্যাঁ তো তাহলে হাইট হবে আমাদের 0, ভালো কথা। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো u, আর ভার্টিক্যাল ভেলোসিটিটা কোন দিকে? আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? আপওয়ার্ডস। আপওয়ার্ড। সো তাহলে u হবে পজিটিভ আর g হবে কি নেগেটিভ। নেগেটিভ। সো তাহলে h ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, এই ফর্মুলার মধ্যে হাইটের জায়গায় 0 বসাও। এরপর এখানে থেকে তুমি টাইমটাকে সাবজেক্ট করো, টাইমটা পেয়ে যাবা। এই যে দেখো ওয়ার্কিংটা করা আছে।
ওকে, হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি, 121, Number 4, এটা number 4. নাম্বার 4। তো দেখো এখানের মধ্যে কি বলতেছে, a hollow plastic sphere and a solid metal sphere। সো একটা প্লাস্টিকের বানানো একটা স্ফিয়ার, যেটা নাকি কি মাঝে দিয়ে ফাঁপা, যে মাঝে কিছু নাই, এয়ার আছে, আর আরেকটা সলিড মেটাল স্ফিয়ার, মানে পুরাটা মেটাল দিয়ে বানানো, ভিতরেও মেটাল বাইরেও মেটাল, পুরাটা মেটাল। দোনোজনের ডায়ামিটার সেম। দোনোজনের ডায়ামিটার সেম মানে কি, দোনোজন যেহেতু স্ফিয়ার এন্ড দোনোজনের ডায়ামিটার যেহেতু সেম, দোনোজনের ভলিউম কি হবে, সেম হবে না নাকি? ওকে, সো তাহলে both of them have the same volume আর they are released from rest। ওকে, which of the following will be the same for both the spheres after they have fallen through the same height? সো এখন এখানের মধ্যে দেখো দোনোটাকে কি করা হইতেছে, ড্রপ করা হইতেছে, যে রিলিজ করা হইতেছে ফ্রম রেস্ট। তো ইনিশিয়াল ভেলোসিটি দোনোটার জন্য 0, দোনোজন সেম হাইট নিচে পড়তেছে, এন্ড ভ্যাকিউমে আমাদের অ্যাসেলারেশনটা কি থাকবে, সবার জন্য সেম থাকবে না নাকি? ভ্যাকিউমে তাদের অ্যাসেলারেশনটা আমাদের কি থাকবে, দোনোজনের জন্য ইকুয়াল। কিসের জন্য, ব্যাপারটা দেখো, এই যে হলো স্ফিয়ারের জন্য ওয়েট হলো WH নাকি, আর ওয়েট ইজ ইকুয়াল টু কি, mg। সো তাহলে আমরা জানি ওয়েট ইজ দা অনলি ফোর্স, যে ভ্যাকিউমে যেহেতু ওখানে তো কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই। দাঁড়াও একটা মিনিট, ওকে। সো তাহলে যেই জিনিসটা বলতেছিলাম, দেখো রাফিন, যে তোমার এই হলো বলটার জন্য, ঠিক আছে, প্লাস্টিকের হলো বল, সো এটার ওয়েট ইজ দা অনলি ফোর্স অ্যাক্টিং অন ইট। ঠিক আছে, তার ওয়েটের ভ্যালু কম, কিন্তু ইভেন্চুয়ালি আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু ma, তাই না? সো তাহলে আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু ma, আর আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু এইটা ওয়েটটা, তাই তো? সো তাহলে দেখো তো অ্যাসেলারেশনটা কি আসতেছে, জি এর সমান আসতেছে না? ওরকম সেম ওয়েতে তুমি সলিড স্ফিয়ারের জন্য দেখো, সলিড স্ফিয়ারেরও the only force acting on the sphere is its weight। সো তাহলে F equal to ma, তো ওখানে থেকে আমরা দেখলাম কি অ্যাসেলারেশনটা দোনোজনের জন্য কি আছে, সেম আছে নাকি? তো তাহলে অ্যাসেলারেশন দোনোটার জন্য সেম, ইনিশিয়াল ভেলোসিটি দোনোটার জন্য সেম, হাইট দোনোটার জন্য সেম। সো হোয়াট উইল হ্যাপেন অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। দেখো তো অ্যাসেলারেশন কনস্ট্যান্ট, ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট, ইনিশিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, সো তাহলে ফাইনাল ভেলোসিটিও কি থাকা উচিত, সেম থাকা উচিত না? তো তাহলে after falling through the same height their velocity must also be the same। বুঝতে পারছো? ওকে, এরপরে পেজ নাম্বার 122। 122 এর 5 নাম্বারের এখানের মধ্যে সমস্যাটা হলো একটা, যে এখানের মধ্যে কাজটা কি দেখো, a brick of mass 5 kg falls through water with an acceleration of কত, 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে কি করতেছে, একটা 5 কেজির ব্রিক এত রেটে নিচের দিকে অ্যাসেলারেট করতেছে। তো তার মানে নিচের দিকে অ্যাসেলারেট করা মানে কি, রেজাল্টেন্ট ফোর্স নিচের দিকে। সো তার মানে ওয়েট ইজ গ্রেটার দ্যান দ্য রেজিস্টিভ ফোর্স। আচ্ছা, তো এখন বলতেছে which of the following can be used to calculate the resistive force on the brick। সো তাহলে এখানের জন্য weight minus the resistive force is equal to ma। তো তাহলে পরে resistive force is equal to কি আসে, mg minus ma। সো তাহলে m into g minus a আসে, রাইট? সো এখন এখানের জন্য তোমার একটা কনফিউশন থাকতে পারে কিসে, যে এখানের মধ্যে আমরা কি করতেছি, 9.81 মাইনাস 0.90 করতেছি, কিন্তু আমাদের অপশনের মধ্যে কি দেওয়া, 0.90 মাইনাস 9.81 দেওয়া, তাই না?
সো তাহলে এইখানের জন্য আমাদের মেইনলি কাজটা কি, উই আর অ্যাকচুয়ালি টেকিং দ্য ডিফারেন্স ইন দ্য অ্যাসেলারেশন। যে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো নিচের দিকে, যেটা হলো 9.81, আর এখানের মধ্যে আমাদের ওই রেট অফ অ্যাসেলারেশন ব্রিকটার কত, 0.9। তুমি যদি ডিরেকশনটা এমন ধরো যে কি ধরো, এমন যদি করো কি আসে দেখো তো, যে তোমার রেজাল্টেন্ট ফোর্স আমরা এখন কি ধরতেছি, আপওয়ার্ড ডিরেকশনকে ধরলাম পজিটিভ, ডাউনওয়ার্ড ডিরেকশনকে ধরলাম নেগেটিভ। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস এম এ মাইনাস এম জি। এটা করলে পরেও আমাদের এই ডিরেকশনটা আমরা যদি উল্টাও নেই, ঠিক আছে, তাহলে পরে আমাদের কি আসতেছে, এই অ্যাসেলারেশন দুইটার আমাদের মেইনলি কি নেওয়া লাগবে, যে দুইটা অ্যাসেলারেশন আছে তাদের ডিফারেন্স, বুঝছো? এইখানের মধ্যে কি করছে, বাকি এইখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যানসারের অপশনের মধ্যে একটু সমস্যা আছে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি হওয়ার কথা হলো কি 9.81 মাইনাস 0.90 ইনটু 5.0 এমন টাইপের। এইখানের মধ্যে আমাদের অ্যানসারে আসার মেইন ওয়েটা কি, যদি আমরা এলিমিনেশন প্রসেসে যাই, যে অন্যগুলা কেন হবে না, ঠিক আছে, অন্যগুলা কেন হবে না ওগুলা থেকে বাদ দিয়ে দেন ফাইনালি আমাদের রিমেইনিং অ্যানসারটা আমাদের রাইট অ্যানসার হিসেবে ধরবো। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, পেজ নাম্বার 123। One 124, 125, 126, 126 এর 5 নাম্বার। আচ্ছা, তো এখন এখানের জন্য কি বলতেছে, a force F is applied to a box causing the box to move along a horizontal surface। তো তাহলে একটা ফোর্স দিয়ে আমরা কি করতেছি, বক্সটা কোন ডিরেকশনে মুভ করতেছে এই ব্যাপারটা খেয়াল রাখো প্রভা। বক্সটা কি ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ডিসটেন্স কভার করতেছে নাকি পিওরলি হরাইজন্টাল? পিওরলি হরাইজন্টাল। পিওরলি হরাইজন্টাল, ঠিক আছে, ভালো কথা। তো তার মানে এই যে ফোর্স গুলা যত অ্যাঙ্গেলেই আমরা ফোর্স দেই না কেন, পুরা ফোর্সটা কিন্তু ওয়ার্ক ডানের কাজে আসবে না। কোন ফোর্সটা ওয়ার্ক ডানের কাজে আসবে? দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স, নাকি? হ্যাঁ। ওকে, তো তাহলে এখানের জন্য দেখো, এইটার জন্য হরাইজন্টাল কম্পোনেন্টটা কি, F cos 45। এটার জন্য হরাইজন্টাল কম্পোনেন্টটা কি, F cos 60। এটার জন্য হরাইজন্টাল কম্পোনেন্টটা কি, F cos 30। এটার জন্য F cos 45 আবার। আচ্ছা, সো এখন বলতেছে কি, which of the following would produce the most work done for a given horizontal displacement? সো তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট হলো ফিক্সড, সো কার জন্য ওয়ার্ক ডানের ভ্যালু সবচেয়ে বেশি হবে? সো এখন সবগুলা ফোর্সের সাথে কি cos 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 cos, সো cos এর ভ্যালু কখন বেশি হয়, অ্যাঙ্গেল ছোট থাকলে নাকি বড় থাকলে? থেটা কম। থিটার ভ্যালু যখন কম, সো থিটার ভ্যালু কোনটার জন্য সবচেয়ে কম, সি এর জন্য নাকি? হ্যাঁ বুঝছি। তো তাহলে পরে এইটা। ওকে, আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটায় জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। নাও পেজ নাম্বার 127। 128, 129, 130, 131। কাবিয়র কি শেষ হয়েছে সব সলভ করা? হ্যাঁ ভাইয়া।
ভেরি গুড। 132 132 এর এখানের মধ্যে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি একটু এখন করব না, বিকজ রিলায়েবিলিটি এন্ড নন রিলায়েবল যেগুলা, ভ্যালিড এন্ড ইনভ্যালিড যেগুলা, এগুলার কয়েকটা ব্যাপার আমাদের ওই যেটা এক্সপেরিমেন্টের মধ্যে আমরা এইগুলা জিনিস কভার করব আর কি, ঠিক আছে, ইউনিট 3 এর জন্য। বিকজ এই জিনিসগুলো আমাদের এক্সপেরিমেন্টাল কনসেপ্টের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অ্যানসার গুলা কোনটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো আমাদের রিলায়েবিলিটি ডেফিনেশন আসলে কি, ভ্যালিডিটি ডেফিনেশন আসলে কি, এইসব ব্যাপারগুলি খুবই ভালো মতো বুঝতে হয়। দাঁড়া একটা মিনিট, কল আসছে। ওকে, সো এখানের মধ্যে আমি ছোট কয়টা ব্যাপার একটু বলে রাখি তাও, যে রিলায়েবিলিটি এন্ড রিলায়েবিলিটি নাই। আচ্ছা 121 এ 121 এ এই যে 121 কত নাম্বার? ভাইয়া কোয়েশ্চেন ছিল যে অ্যাক্সেলারেশন যদি মানে রেজাল্টেন্ট ফোর্স সেম না। এখানে দেখো রেজাল্টেন্ট ফোর্স একজনের কম, এই হলো বলের জন্য ওয়েট কম। দেখো আমি এখানের মধ্যে উপরে আবার দেখি, হলো বলের ওয়েট কম আর সলিড বলের কি ওয়েট বেশি হবে না? মেটাল দিয়ে বানানো, তো তাহলে তার ওয়েট অনেক বেশি নাকি? হ্যাঁ So weight different কিন্তু acceleration same. How is that possible? The reason is that যার weight বেশি তার তো massও বেশি, তো তাহলে resultant force একটা বড় ভ্যালু দিয়ে ডিভাইড হচ্ছে না? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তাহলে বড় ভ্যালুটা ডিভাইড দিয়ে এরকম ছোট অ্যাক্সেলারেশনে নামায় আনতেছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, ওকে। সো তাহলে যেই কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো যে স্টপ ওয়াচ ইউজ করাটা একটা রিলায়েবল মেথড না, বুঝছো? যে মাত্র 1 মিটার হাইট থেকে না ছাড়বে, জাস্ট আন্ডার 1 মিটার, তো তার মানে কি মাত্র 1 মিটার হাইট থেকে তোমার স্টপ ওয়াচ অন করতে করতে আর অফ করতে করতে কি হয়ে যাবে, বড় একটা টাইম চলে যাবে। সো তাহলে স্টপ ওয়াচ দিয়ে মাত্র 1 মিটার ডিস্টেন্স কাভার্ড এর জন্য টাইম বের করাটা খুবই বাজে একটা প্র্যাকটিস। তো তাহলে তার কাছ থেকে যেই রিডিং এ আমরা পাবো ওই রিডিংটা কি হবে না, রিলায়েবল হবে না। ওকে, সো তাহলে স্টপওয়াচ দিয়ে এত ছোট ডিস্টেন্সের জন্য নেওয়া রিডিংটা কি হবে, নট রিলায়েবল। কিন্তু লাইট গেট তো মেশিন, সে তো রিঅ্যাকশন টাইমের উপরে ডিপেন্ড করে না, সো তাহলে তাকে দিয়ে যে টাইমটা মেজার করা হবে ওটা কি হবে, রিলায়েবল একটা ব্যাপার হবে, ঠিক আছে। সো এরকম। আর এখানের মধ্যে যে ব্যাপারগুলো, যে লিস্ট কাউন্ট এন্ড রেজলিউশন যেসব, এগুলো আমরা ইউনিট 3 এর মধ্যে পড়ার পরে দেন এগুলাতে ফেরত আসবো আবার। ওকে, তোমরা এগুলো মার্ক করে রাখো কোন কোন পেজ আমরা ইউনিট 3 এর জন্য রাখতেছি, ঠিক আছে। পেজ নাম্বার 133, নাম্বার 8। ওকে, আচ্ছা। তো 133 আর নাম্বার 8 এ দেখো কি বলতেছে। এখানের মধ্যে তোমার ডেনসিটি এন্ড ভলিউমের ব্যাপারগুলো ভালো মতো বুঝলে পরে প্রবলেম হওয়ার কথা না। কি বলতেছে, a uniform rod is found to balance when a pivot is placed at midpoint O. ওকে, ভালো কথা। তো এখন বলতেছে কি, the rod is replaced with one made from two different materials. কেমন? the right hand half of the new rod has double the density. তো তাহলে ডেনসিটি হলো ডাবল, তো তাহলে ডেনসিটি একটাকে ধরতেছি রো আর একটা ডেনসিটিকে ধরতেছি কি, রো বাই 2, ঠিক আছে। তো একটা ডেনসিটি ধরতেছি রো আর একটা ডেনসিটি কত, রো বাই 2। আর কি বলতেছে, বাট হাফ দ্য ডায়ামিটার অফ দ্য লেফট হ্যান্ড সাইড। সো এখানের মধ্যে আমি এগুলা মুছে তোমাদেরকে আরেকবার দেখাই। সো এখানের মধ্যে বলতেছে কি, the right hand side of the rod has double the density. So তাহলে তার ডেনসিটিটা হলো 2 টাইমস আর তার ডেনসিটি হলো এইটা। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে প্রভা? ওকে, সো তাহলে দুইজনের ডেনসিটি আমরা জানি। এখন ডায়ামিটারের কথাও বলে দিচ্ছে যে
ওর ডায়ামিটারটা কি হাফ, আর ওর ডায়ামিটারটা হলো ডি। ওকে, সো এখন ওর জন্য দেখো ডায়ামিটার ডি, সো তাহলে ডায়ামিটার ডি দিয়ে কি বের করা যাবে? v is equal to pi r square h। এটা সিলিন্ডার না, একটা রড মানে কি, একটা রড তো একটা সিলিন্ডার, রাইট? সো তাহলে পাই, এখন ডায়ামিটারটা অর্ধেক মানে কি রেডিয়াস অর্ধেক, তাই না? সো তাহলে প্রথমেরটার জন্য তো ডায়ামিটার ডি, সো তার মানে রেডিয়াস আর, তো এরকম। তো প্রথমেরটার জন্য ভলিউম এইটা, লেফট হ্যান্ড সাইডের জন্য ভলিউমটা কত? ভি। রাইট হ্যান্ড সাইডের জন্য ভলিউমটা কি হয় দেখি, তার ডায়ামিটার তো অর্ধেক, সো তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। সো তাহলে পাই ইনটু এখানে রেডিয়াসটা হলো লেফট হ্যান্ড সাইডের হাফ, তাই না? সো তাহলে এটা কি আসে, পাই আর স্কয়ার এইচ বাই 4। ব্যাপারটা কি বুঝতে পারলা? ভলিউমটা এটার কি হবে, রাইট হ্যান্ড সাইডটার ভলিউম হলো লেফট হ্যান্ড সাইডের 1/4, তাই না? সো তাহলে এটার জন্য ডেনসিটি তো 2 টাইমস, কিন্তু ভলিউমটা হলো 1/4। সো তাহলে এখানের মধ্যে ওভারঅল আমাদের ম্যাসটা কত আসে? রাইট হ্যান্ড সাইডের জন্য ম্যাস আসে হলো হাফ। সো তাহলে রাইট হ্যান্ড সাইডে ম্যাস কম, লেফট হ্যান্ড সাইডে ম্যাস কি বেশি। ব্যাপারটা বুঝতে পারলা কি বললাম? সো তাহলে ম্যাস যেদিকে বেশি, সেন্টার অফ গ্র্যাভিটিটা ওই দিকে শিফট হবে না? সো তাহলে ম্যাসটা যেদিকে বেশি, সেন্টার অফ গ্র্যাভিটি ওইদিকে যদি শিফট হয়, সো তার মানে কি হবে, the center of gravity will be shifted towards the left of O। সো তাহলে to the left of O। বুঝতে পারছো রাফিন? হ্যাঁ বুঝছি। ওকে, পেজ নাম্বার 134। ভেরি গুড। এই 9 নাম্বার এই কোশ্চেনটাই, এটাই আমাদের অ্যাকচুয়ালি ডিসকাস করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা দেখো কি, কনক্রিট ইজ ইউজড ইন বোথ স্প্যানস এন্ড সাপোর্টিং কলামস ইন আ ব্রিজ। সো তাহলে স্প্যান কাদেরকে বলে? তোমাদের তো স্প্যানের ব্যাপারটা ওই যে পদ্মা ব্রিজের জন্য যে স্প্যান গুলি বসাইতেছে ওগুলা তো জানো যে ব্রিজ তো পুরাটা একবারে বানায় না, কি করে ওরকম পিলার গুলি বানায় বা কলাম গুলি বানায়, কলামের উপরে উপরে স্প্যান গুলা বসায়, রাইট? সো তাহলে স্প্যান হলো ওই হরাইজন্টাল গুলা। এখন ব্যাপারটা খেয়াল করো কি হয় আসলে, যখন নাকি কোন একটা, এই যে মনে করো এই হলো তোমার সাপোর্ট গুলা, এই হলো তোমার স্প্যান, যখন নাকি কোন একটা গাড়ি এই ব্রিজের উপর দিয়ে যায়, ব্রিজটা কিন্তু একটু কি হয়ে যায়, একটু নুয়ে যায় না? ব্রিজটা এরকম একটু নুয়ে যায়, বুঝছো? এত বেশি নোটিসেবল না, এত বড় ভাবে হয় না, বিকজ ব্রিজ ওরকম স্টার্ডি ভাবে বানানো থাকে। কিন্তু এরকম নুয়ে গেলে কি থাকে, এই স্প্যান গুলো অ্যাকচুয়ালি কি করে, টেনসাইল ফোর্স এক্সপেরিয়েন্স করে, বুঝছো? স্প্যান গুলা কি করে, দে অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স আ টেনসাইল ফোর্স। যখন নাকি কোন একটা হেভি অবজেক্ট ওরকম ব্রিজের উপর দিয়ে যায়, তখন এরকম একটা টান খায়। তো তার মানে স্প্যানদেরকে কি করতে পারতে হবে, স্প্যানদেরকে টেনসাইল ফোর্স উইথস্ট্যান্ড করতে পারতে হবে। বুঝতে পারলা ব্যাপারটা? তো তাহলে স্প্যানদেরকে টেনসাইল ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারতে হবে। যদি তারা টেনসাইল ফোর্স ভালোভাবে নিতে না পারে, তো তখন কি হবে, স্প্যান গুলা ভেঙে যাবে না? ওকে, এখন দেখো কলাম গুলার মধ্যে এই যে সাপোর্টিং কলাম গুলা, এই যে সাপোর্টিং কলাম, এই যে সাপোর্টিং কলাম, তারা কি ডিরেক্টলি কম্প্রেসিভ ফোর্সটা নিচ্ছে। এই যে সাপোর্টিং কলাম যেগুলি থাকে, ওরা কি করতেছে, ডিরেক্টলি কম্প্রেসিভ ফোর্স, যে তারা কম্প্রেশন হচ্ছে। তো তার মানে কি, সাপোর্টিং কলাম গুলা কি হয়, সাপোর্টিং কলাম গুলা কম্প্রেসিভ ফোর্স আটকায় রাখে, আর স্প্যান গুলার কি হইতে হবে, the spans must be strong under what, the spans must be strong under tensile force। এখন দেখো কাহিনীটা কি,
বলতেছে কনক্রিট তো দোনোটাতে ইউজ করতেছে, কিন্তু স্প্যানের জন্য জাস্ট কনক্রিট দিয়েই হয় না, স্প্যানের জন্য কি করতে হয়, ওই কনক্রিটের সাথে আবার স্টিল দিয়ে রিইনফোর্স করা লাগে, ওইটাকে স্ট্রেংথেন করার জন্য স্টিলও সাথে ইউজ করতে হয়। এর মানেটা কি? এর মানে হলো কনক্রিট একা ইজ নট এনাফ টু উইথস্ট্যান্ড দ্য টেনসাইল ফোর্স। ব্যাপারটা বুঝাইতে পারলাম কি বলছি? যে স্প্যান গুলার মধ্যে তো টেনসাইল ফোর্স এক্সপিরিয়েন্স করতে হয়, তারা যদি ভালো মতো টেনসাইল ফোর্সটাকে ধরে রাখতে না পারে তো তখন স্প্যান গুলা ভেঙে যাবে, ঠিক আছে? তো এখন স্প্যান গুলা যেন ভেঙে না যায়, তো এর জন্য কি দরকার? জাস্ট কনক্রিট দিয়ে হয় না, এর জন্য তাদের সাথে কি করতে হয়, স্টিল দিয়ে রিইনফোর্স করা লাগে। সো তার মানে কি, কনক্রিট ইজ নট স্ট্রং এনাফ আন্ডার টেনশন ফোর্স। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? প্রভা কি বললাম? যে কনক্রিট একা টেনশন ফোর্স নিতে পারে না, তো এর জন্য তার সাথে স্টিলের হেল্প লাগে। সো তার মানে কি, কনক্রিট ইজ নট স্ট্রং আন্ডার টেনসাইল ফোর্সেস। এটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আর কলামের জন্য জাস্ট কনক্রিট দিয়ে হয়ে যাচ্ছে কেন? বিকজ কনক্রিট একাই কি করতে পারবে, কম্প্রেসিভ ফোর্স গুলাকে ধরে রাখতে পারবে। সো তার মানে কনক্রিট কি হবে, কনক্রিট ইজ স্ট্রং আন্ডার কম্প্রেসিভ ফোর্স। যে কনক্রিট কম্প্রেসিভ ফোর্স ভালোভাবে নিতে পারে কিন্তু টেনসাইল ফোর্স ভালোভাবে নিতে পারে না বা উইথস্ট্যান্ড করতে পারে না। সো এই জিনিসটা যে উইক আন্ডার টেনশন এন্ড স্ট্রং আন্ডার কম্প্রেশন, সো এটা হলো কনক্রিটের নেচার। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? হ্যাঁ বুঝছি। ওকে, আচ্ছা আমরা ক্লাসটা এখন এখানে শেষ করবা, একটু পরে 8টা বাজে এই নতুন এ লেভেলস এর ওদের অ্যাডভাইসিং সেশন হবে একটা, তো ওইটার জন্য এখন ক্লাসটা এখানে শেষ করে নেক্সট ক্লাসে আমরা বাকি সবগুলো এমসিকিউ কমপ্লিট করব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।